আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা, 12 ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। খরচ কমাতে স্থানীয় সরকার নির্বাচন একদিনে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, এমপিদের প্রভাব বন্ধেও থাকছে সুপারিশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক, বিএফডিসি প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ। রংপুরের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা এমন কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং মাঠে গড়িয়েছে বিপিএল এর একাদশ আসরের সিলেট পর্ব, রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। গুমের অভিযোগে প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেপ্তারের বিষয়ে 12 ফেব্রুয়ারি জানাতে বলেছেন আদালত। একই দিনে গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজারুল হক মান্নার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিরোধীদের দমনে গুম করা হতো বলে ট্রাইব্যুনালে অভিযোগ করে প্রসিকিউশন। তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে 2014, 2018 ও 2024-এর নির্বাচনের আগে। এই সময় মাইকেল চাকমা সহ 1676টি গুমের ঘটনা ঘটেছে বলে আদালতকে জানান তারা। বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শুনানির সময় ট্রাইব্যুনালের এজলাসে ছিলেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে আচ্ছা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজিয়ে হঠাৎ করে শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়ালি দোষী সেই বিচারের আওতায় আসবে। এবং শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গুমের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নেবেন তারা। মাজারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। সঙ্গে তার 6 জন চিকিৎসক ও পরিবারের সদস্যরা থাকবেন। গুলশানে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে দোহা, দোহা থেকে লন্ডনে পৌঁছাবেন বেগম জিয়া। লন্ডন এয়ারপোর্টে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরই তাকে চিকিৎসা দেয়া হবে। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল
যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে। জোহরের পর তার কর্মস্থল বিএফডিসি প্রাঙ্গণে প্রথম দফা জানাজার নামাজ হয়েছে। শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। তারা জানান প্রবীর মিত্র তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। রিয়াজ ইসলামের সহযোগিতায় মইনুল হাসানের রিপোর্ট। শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম ঢাকায় সিনেমায় রঙিন নবাব নামে যার পরিচিতি। 1943 সালের 18ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। পুরান ঢাকায় বড় হওয়ায় প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সাথে যুক্ত হন। 1971 সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু। দাপটের সাথে কাজ করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ 400-র বেশি চলচ্চিত্রে। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। 2018 সালে পান আজীবন সম্মাননা। 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর রোববার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। আমার বাবা সারা জীবন অভিনয়কেই ভালোবেসেছেন এবং অভিনয় নিয়েই ছিলেন সারা জীবন। আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের আসলে পরপর 2টা নক্ষত্র চলে গেলেন। চ্যানেল আইয়ের প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাজার নামাজের পর বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চলচ্চিত্রের সোনালী সময়ের গুণী এই ব্যক্তিত্বকে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের দ্বিতীয় দফা জানাজার নামাজের জন্য তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয়েছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মানুষের চলে যেতে হবে, প্রবৃদ্ধ যেখানে যায় আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এই দোয়া করি। হ্যালো, আসে নাই। হ্যালো, এইখানে আসে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি کرام, আমরা যাকে জানি প্রবীর মিত্র নামে, তার নাম হচ্ছে হাসান ইমাম নামে। ওনার ছেলে আপনাদের সামনে কিছু কথা বলবেন।
প্রথমত আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে আমার বাবা একজন হিন্দু ফ্যামিলি থেকে জন্মেছিলেন এবং আমার মা একজন মুসলিম ফ্যামিলি থেকে জন্মেছিলেন, এবং তাদের যখন বিয়ে হয় তখন আমার বাবা কনভার্ট হয়ে মুসলিম হয়েছিলেন এবং তার নাম উনি রেখেছিলেন মোহাম্মদ হাসান ইমাম। কিন্তু যেহেতু উনি প্রবীর মিত্র নামেই বেশি পরিচিত, সেই জন্য উনি এই নামটাই বেশি ব্যবহার করতেন। এর সাথে আমি বলতে চাই উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমার জানার মতে ওনাকে অপছন্দ করে এমন কাউকে আমি আজ পর্যন্ত পাই নাই। তারপরেও চলার পথে যদি ওনার কথায় বা ওনার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ওনাকে মাফ করে দিবেন, এবং ওনার যদি কোনো দেনা পাওনা থাকে আপনাদের কারোর সাথে তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করে দেব। থ্যাংক ইউ। জানাজা শুরু হচ্ছে। আমরা সকলে জানাজার মাঝে কয়েকটা কাজ ভুল করে থাকি। তাকবীরুল্লাহ ক্ষেত্রে আমরা যখন বারবার হাত উঠাবো না, একবারই হাত উঠাবো এবং নিয়তের ক্ষেত্রে না, হ্যাঁ একটু সাউন্ডটা দেন। সকলে নিয়ত পড়ি। জানাজা ফরদে কিফায়া 4 তাকবীরে এই ইমামের পেছনে কিবলামুখী আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ দেখলে দেখাবো। দর্শক, আমরা চ্যানেল আই প্রাঙ্গণ থেকে অভিনেতা প্রবীর মিত্রের জানাজার বিষয়টি দেখছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলে কিছু থাকবে না। তিনি জানিয়েছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া এসআইরা সড়কেও বিশৃঙ্খলা করছেন। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31শে জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে সকালে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 31শে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা চলছে। এখনো কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়। এটা কিভাবে আরো কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। ডিজিতে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে, বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি। এখানে ধরেন যে আনসারে আছে তারা অনেক সময় ইস্যু হয়। তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেগুলি অফিস হয়ে গেছে ওখানে কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় সমস্যার সময়। আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল, এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই, এটা হচ্ছে অন্য একটা কারণে। এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন। এটা আগের সরকারের একটা সমস্যা, ওইটা এগোঘাড়া এসে চাপ ছিল, কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে।
আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এরপর সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শনে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়ে তিনি ছিনতাই সহ নানা বিষয়ে কথা বলেন। টেকনাফের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে। যে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই। কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান এই মানে এখানে তো এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা দুজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবিরেও একটাই শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, দায়িত্বরতদের থাকতে হবে জ্যাকেট ও আইডি কার্ড। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান বলেছেন, ওই হত্যাযজ্ঞের সাথে জড়িত বলে বিশেষ করে সন্দেহ করা হচ্ছে শেখ হাসিনাকে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করে তাকে দেশে পাঠানোর জন্য বলা হবে, অথবা ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলবে কমিশন। কমিশন প্রধান আরও বলেন, হত্যাযজ্ঞে ভারত জড়িত বলে অভিযোগ করলে হবে না, তার প্রমাণ দিতে হবে। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান আরও বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। হত্যাকাণ্ডকে পলাশির চেয়ে হৃদয় বিদারক বলে উল্লেখ করে তিনি বলেন, সেখানে সেনাবাহিনী দাঁড়িয়েছিল এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এসে হত্যাযজ্ঞ ঘটিয়েছে। আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমাদের দৃষ্টি প্রসারিত করতে হবে। আমাকে পদুয়া রৌমারী যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল, সে কিন্তু আওয়ামী লীগ সরকার নয়, সে আওয়ামী লীগ সরকার নয়, আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানে। এতে 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সুব্রত গাইনের রিপোর্টে বিস্তারিত। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষারঝড় ও শীতলতম তাপমাত্রার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে কেন্টাকি, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস ও মিসৌরি রাজ্য রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় ওই এলাকায় 2 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। তুষারপাতের ফলে দেশটির সেন্ট লুইস, মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে 2000-এর বেশি ফ্লাইট বিলম্বিত ও 1500-এর মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 6 কোটি মানুষ তুষারঝড়, হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে বলে দেশটির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। সুমেরু অঞ্চলের প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকা গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS। NWS আরও জানায়, উত্তর মধ্য মিসুরি পর্যন্ত এলাকায়
15 ইঞ্চি তুষারপাত হতে পারে, যা 1 দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। রাজধানী ওয়াশিংটন 5 ইঞ্চি বা তারও বেশি তুষারে ঢেকে যেতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। 2021 থেকে 2024 সাল পর্যন্ত ধাপে ধাপে করা স্থানীয় সরকার নির্বাচনে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। একদিনে এসব নির্বাচন করলে 600 কোটি টাকা খরচ হতো জানিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান জানিয়েছেন। একীভূত আইনে সংসদীয় পদ্ধতির মতো একদিনে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেয়া হবে। স্থানীয় এমপিদের প্রভাব বন্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিশন। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করা হয়েছে ধাপে ধাপে। এতে কেবল 2021 সাল থেকে পরের 3 বছরে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। খরচ কমাতে একদিনে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দেবে স্থানীয় সরকার সংস্কার কমিশন। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24 আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। একীভূত আইন সংসদীয় পদ্ধতির জন্য একসাথে হবে, কাঠামোটাও কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। এটা ইলেকশন তো একসাথে হবেই। যদি এটা হয় তাহলে এক সিঙ্গেল শিডিউলে সব ইলেকশন হতে পারবে। ওই খরচের প্রশ্নটা তখন সেখানে আসবে। আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন প্রধান আরও জানান, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করার প্রস্তাব দেওয়া হবে। দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। আর মেম্বারশিপের জিনিসটা আমরা ওপেন করছি। আগে যারা বাড়িতে ছিলেন তারা যদি লোকাল বাসিন্দা হন, সময় দিতে পারেন, তারা ফ্রি টু কন্টেস্ট। হ্যাঁ, চেয়ারম্যান না, যারা এক্সিকিউটিভ না, ওটা করতে গেলে আপনাকে অন্য কাজ থেকে মুক্ত হতে হবে। এটা ফুল টাইম জব। লোকাল পর্যায় থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের মতামত আসছে বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। হাড় কাঁপানো শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ, এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা নানা রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে রংপুরের তিস্তা অধ্যুষিত দুর্গম চর ঢুসমারাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শীতের শান্ত তিস্তা দেখে বোঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এই নদী। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে জীবন সংগ্রাম করা প্রান্তিক এই জনপদ অনেকটাই বিচ্ছিন্ন সভ্যতার মূল স্রোত থেকে। জীবিকা সামাল দিতে হিমশিম খাওয়া প্রান্তিক মানুষের কাছে উষ্ণতা আর স্বাস্থ্যসেবা যেন বিলাসিতা। এমন বাস্তবতায় রংপুরের দুর্গম ঢুসামারা চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। উপকার লাগবে না, উপকার না হলে দিচ্ছেন ওষুধ আর কম্বল পেলাম। ওষুধ আর কম্বল পাইছি, তাই আমরা খুশি। বুকের আর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর পাচ্ছি, ওষুধ পাচ্ছি। ধন্যবাদ। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। চর এলাকায় এতটা শীত, আমাদের অনেক কষ্ট হইতো, আপনারা কম্বল দিলেন, আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের সামগ্রী পাইলাম, এটা আমাদের জন্য অনেক উপকারী লাগলো আর কি। গর্বিত আমাদের চর ঢুসমারায় আপনাদের ত্রাণ পেয়ে। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ঢুসমারার চরে এখানে কোনো মানুষের হইল আপনার যাতায়াত পথ নেই, নৌপথে সব সময় চলাফেরা করে মানুষ, অত্যন্ত কষ্ট এবং দিনাতিপাত করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা এবং কম্বল বিতরণ করা হয়েছে, এই জন্য আমরা সবাই উপকৃত। বছর জুড়ে দেশের প্রান্তিক জনপদের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। হিমালয়ের কোলঘেঁষা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট করছে, তেমনি ভুগছে নানা ঠান্ডাজনিত রোগে। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় প্রতিনিধি
এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয় পাদদেশে হওয়ায় এবারের শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ। তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে, ওইটি আল্লাহর কাছে খুশি, ওইটাই উপকার। খুশি হয়েছি, শীতের জন্য খুব ভালো, আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে। আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার, প্রত্যেক বছরে পাই। কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে। এই শীতের সময় কম্বলটা পাইছি, এটা আমাদের ধন্যবাদ, লাখ লাখ শুক্রিয়া। আর যে কম্বলটা দিয়েছে আল্লাহকে বাঁচা রাখো, হ্যাঁ তুমি বাঁচা রাখো। শীত আইসা পড়ছে, তো এখন কম্বলটা হলে খুবই উপকার হবে, এর জন্য তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ ভালো করুন। এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যার প্রতি বছরের ন্যায় আগামীতেও এই পঞ্চগড় গরিব দুঃখী মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এলাকার মানুষ উপকৃত হবে আশা করতেছি, আমরা দোয়া করি। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে নৃত্যশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। বিরতির পর আবারও আমন্ত্রণ, এবারে নিটল টাটা কৃষি সংবাদ। হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে চাষ শেষে জমিগুলোতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে অন্যান্য বছরের চেয়ে এবার সারসহ কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে দীর্ঘ ৫ বছরে। নির্মাণাধীন সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা, পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতা নিরসন করে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। রাজশাহীতে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। নগরী শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাসির হোসেন অস্থির। সে সময় ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন কলেজের প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক শান্ত। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা, ১২ই ফেব্রুয়ারি অগ্রগতি জানানোর নির্দেশ। খরচ কমাতে স্থানীয় সরকার নির্বাচন একদিনে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, এমপিদের প্রভাব বন্ধেও থাকছে সুপারিশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক, বিএফডিসি প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ। রংপুরে চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা এমন কার্যক্রমে বিশিষ্টজনদের সাধুবাদ। পঞ্চগড়ে শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং মাঠে গড়িয়েছে বিপিএল এর একাদশ আসরের সিলেট পর্ব, রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।